সুপ্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দিনের উল্লেখযোগ্য সংবাদ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আজ দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আলোচনা যাবার আগে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং তার পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফরে রয়েছেন। আজ তার সফরের দ্বিতীয় দিন। আগামীকাল তার একটি ব্যস্ত কর্মসূচি রয়েছে। আজও তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং একটি প্রোগ্রামে উনি বক্তব্য রেখেছেন। বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে উনি উদ্বোধনী বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল যেটি বললাম যে তার একটি ব্যস্ত কর্মসূচি রয়েছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং যে বৈঠকটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে। তো এই বৈঠকের থেকে বাংলাদেশের প্রাপ্তি কী হতে পারে সেই বিষয়টি জানবো। শুরু করছি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দিয়ে। আলাল ভাই, আসলে এই সফর থেকে দ্বিপাক্ষিক সফর গেলেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব নেওয়ার পর, এবং সেটি চীনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়। এই দ্বিপাক্ষিক সফর থেকে কালকে যে শি জিনপিংয়ের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেখান থেকে আসলে বাংলাদেশের প্রাপ্তি কী হতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও শুভেচ্ছা এবং সহ আলোচক যিনি আছেন তার প্রতিও সম্মান। বিষয়টা হচ্ছে যে চীন হচ্ছে স্বাধীনতা যুদ্ধকালীন সময় এবং তার পরবর্তী শেখ মুজিবের শাসনকাল। এই সময়টুকু বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য অন্যতম যারা গুরুত্বপূর্ণ অংশীদার তার মধ্যে উপরের দিকে তালিকায় আছেন। এবং সেদিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে চীনের কূটনীতিটা সবসময়ই 75 সময় থেকে 1975 থেকে, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের সরকারের সময়ই চীন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন দেশ হিসাবে। তারপর থেকে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং বাংলাদেশের বিকাশ, অর্থনৈতিক সমৃদ্ধি সব কিছুর পেছনে চায়নার একটা নিরবিচ্ছিন্ন সহযোগিতা ছিল, যেটা এখনও আছে। মাঝখানটায় এইটা একটু বিচ্যুতি ঘটেছে। এই ফ্যাসিবাদী যে সরকার পতন হলো, এই সরকারের সময় আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে মাখামাখিটা খুব বেশি হয়ে গিয়েছিল আমাদের সরকারের, কারণ তারা চেয়ার রক্ষার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছিল, দেশ রক্ষার জন্য নয়। আর যারা আন্দোলন করেছে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদের কথা ছিল যে না, দেশ রক্ষার স্বার্থে আমরা সম্পর্ক রাখবো, চেয়ার রক্ষার স্বার্থে নয়। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে চায়না কিন্তু আমাদের কাছে বেশি পরীক্ষিত বলে মনে হয়েছে। সেই কারণে এই যে দুজন নেতার যে এটা হতে যাচ্ছে, সাক্ষাৎটা হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের, এর মধ্য থেকে বাংলাদেশের জন্য যেমন নতুন কোনো বার্তা আসবে যে বাংলাদেশের বিকাশমান যে সংস্কার এবং গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার যে একটা পথনকশা শুরু হয়েছে, সেটাকে সব রকম সহায়তা করা এবং একই সঙ্গে এর আগে চীনের পক্ষ থেকে যে তিস্তা মহাপ্রকল্পের প্রতিশ্রুতি এবং অন্যান্য যে উন্নয়ন কর্মসূচিগুলোতে তাদের যে অঙ্গীকারগুলো রয়েছে, সেটা কতটা এগুলো, তার ভিত্তিতে পরবর্তী বন্ধুত্বের সম্পর্ক তারা রচনা করবেন, সেই আশা এবং সেই বিশ্বাস নিয়ে বাংলাদেশ তাকিয়ে আছে। তবে আন্তর্জাতিক কূটনীতিতেও কিন্তু এই বৈঠকটার দিকে তাকিয়েছে সারা বিশ্ব, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলো। কারণ কোয়াড নামে যে সংস্থাটি আছে, যেটা যাদের কমন এনিমি হচ্ছে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র যেটার মধ্যে আছে, জাপান আছে, আরও কিছু দেশ আছে, তারাও কিন্তু এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে কোন দিকে দাঁড়ায়। নিশ্চয়ই আছে, ব্যাপকভাবে আছে। একটু পরে আসছে এই বিষয়টি নিয়ে। এই কালকে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হবে ডক্টর ইউনূস এবং শি জিনপিংয়ের মধ্যে, সেখানে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যদিও কোনো চুক্তি স্বাক্ষর হচ্ছে না। তো আপনি কি প্রত্যাশা করছেন, কি ধরনের আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বাংলাদেশের কি পাওয়ার থাকতে পারে সেখান থেকে? না, বাংলাদেশের পাওয়ার তো অনেক কিছু আছে। বাংলাদেশের আমাদের তিস্তা এবং গঙ্গা ব্যারেজ এবং সর্বশেষ গজলডোবা বাঁধের কারণে আমরা যে ক্ষতি হচ্ছি, তার মধ্যে কিছু কিছু নদীর উৎপত্তি কিন্তু আবার চীনে, চায়নায় কিছু কিছু নদীর উৎপত্তি। সেই পানি সংকট থেকে আমাদের বাঁচানোর জন্য যদি রেকর্ড সৃষ্টিকারী কোনো একটা সমঝোতা হয়ে যায়, তাতে আমি খুব অবাক হব না। আর একটা হচ্ছে যে
আমাদের সঙ্গে চায়নার যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, সে বাণিজ্য ঘাটতির ব্যাপারে তারা আমাদেরকে কিভাবে প্রণোদনা দিতে পারে। তৃতীয় হচ্ছে ভারত এবং পার্শ্ববর্তী আরও কিছু দেশের খুব বিশেষ করে ভারতের পক্ষ থেকে করা বিধিনিষেধের কারণে আমাদের দেশ থেকে যারা উন্নততর চিকিৎসার জন্য বাইরে যেতে চাচ্ছে তাদের বিকল্প হিসাবে চীনকে আমরা কতটা অগ্রাধিকার দিতে পারি, তারা কি সুযোগ সুবিধা আমাদেরকে দিবে, এই বিষয়টাও বোধহয় অন্যান্য আলোচনার মধ্যে আসবে বলে আমি মনে করি। জাহেদ চৌধুরীর কাছে যেতে চাই। জাহেদ ভাই, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সর্বশেষ যে উনি সফর করেছিলেন সেটিও চীন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তারও দ্বিপাক্ষিক কোনো সফর, সে এর আগে বিভিন্ন জায়গায় গিয়েছেন কিন্তু দ্বিপাক্ষিক কোনো সফরে উনিও প্রথম চীনেই গেলেন। শেখ হাসিনার সর্বশেষ সফরে আমরা দেখেছি যে বাণিজ্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো ধরনের আসলে ঘোষণা আসেনি। আপনি কি আশা করছেন যে এই সফরে ডক্টর ইউনূসের যে সফর এবং আগামীকাল যে বৈঠক শি জিনপিংয়ের সাথে, সেখান থেকে এই অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে বড় ধরনের কোনো ঘোষণা আসবে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে এই সফরটি খুবই আলোচিত একটা সফর, নানা কারণে আলোচিত সফর। আপনি যথার্থই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই 7 মাসে প্রথম তিনি কোনো দ্বিপাক্ষিক সফরে গেলেন। এটা বাইলেটারাল ভিজিটগুলো আপনারা জানেন যে উনি দেশের বাইরে অনেকগুলো সফর করেছেন, কিন্তু সুনির্দিষ্ট একটা রাষ্ট্রে দ্বিপাক্ষিক সফরে উনি প্রথম গেলেন। এবং এই প্রথম যাওয়াটা একটা ভাইটাল জিনিস। এটা নিয়ে ইতিমধ্যে আপনি দেখেন যে ইন্ডিয়ান মিডিয়ায় এটা নিয়ে অলরেডি অনেকগুলো স্টোরি হয়েছে যে কেন তিনি চীনকে বেছে নিলেন। এখানে ভূরাজনৈতিক সম্পর্কের বিষয়টা আপনি যেটা বলছেন যে এটার এই প্রেক্ষাপটে এই সফরটা গুরুত্বপূর্ণ, আর বাংলাদেশের উন্নয়নের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা দেখছি কিংবা যেটা আলোচনায় আসছে, আমরা কালকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার যে বৈঠক আছে, এই বৈঠকের পরেই আমরা জানতে পারবো যে বাংলাদেশের সাথে এই সফর অ্যাকচুয়ালি কী সুবিধা নিয়ে আসলো। এটা একটা দিক। আর এর পাশাপাশি আজকে যে বৈঠকে উনি যোগ দিয়েছেন এটারও কিন্তু অনেক গুরুত্ব আছে। গুরুত্বটা এইভাবে আছে, ওখানে এশিয়ার দেশগুলোকে এখানে বলা হয় যে এশিয়ার দাভোস যেটাকে বলা হচ্ছিল, যে ওইখানে যেমন ইউরোপের দেশগুলা কিংবা অন্য আমেরিকান কান্ট্রিগুলা, ওইখানে ল্যাটিন আমেরিকান ওরা যেভাবে ওইখানে অংশ নেয়, এই সম্মেলনটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়, যে সম্মেলনে আজকে সকালে উনি বক্তব্য দিয়েছেন। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে সকালবেলায় আজকে উনি রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সঙ্গে কলন হয়েছে, তার সাথে আমাদের ডক্টর ইউনূসের সাথে বান কি মুনের সাথে বৈঠক হয়েছে, এবং আরও সাইডলাইনে অনেকগুলা মিটিং কলন হয়েছে আজকেই। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। এই বাইলেটারাল রিলেশনগুলো ডেভেলপ করার জন্য প্রাথমিক যে গ্রাউন্ড ওয়ার্কগুলো, এই সমস্ত মিটিং দিয়ে কিন্তু এই গ্রাউন্ড ওয়ার্কগুলো রেডি হয়। তো এইটা আমি বলছি যে সামগ্রিকভাবে প্রফেসর ইউনূসের এই ভিজিটটা এখানে। আরেকটা বিষয় আছে, যেমনটি আলাল ভাই বলছিলেন যে আসলে পরাশক্তি যারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই সফরটাকে খুব কিনলি এটা অবজার্ভ করছে। কারণ এই কোয়াডকে নিয়ে এই অঞ্চলে চীন সাগর এই পুরো রিজিয়নটাতে যে একটা পোলারাইজেশন আছে, বিষয়টা নিয়ে আমরা পরে আসছি। তো এখন আমি যদি ভিজিটটি যেটা বলি, যেটা বলছিলেন যেমনটি আপনি, যে এইখানে আমাদের সুনির্দিষ্ট কিছু বিষয় আছে। বাংলাদেশে এই মুহূর্তে চীন আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার। তো এই উন্নয়ন অংশীদার, আপনি জানেন চাইনিজ প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের আগে যেটি হয়েছিল, এখানে বড় একটা চুক্তি হয়েছিল দীর্ঘমেয়াদী, প্রায় 32 বিলিয়ন, যতটুকু আমি যদি ভুল না করে থাকি। তো $32 বিলিয়ন যে এগ্রিমেন্ট বাংলাদেশের সঙ্গে ফেস বাই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, এটা অনেকটা থমকে গেছিল। আমার ধারণা এই ভিজিটের ফলে এই উন্নয়ন প্রক্রিয়া আবার এগিয়ে যাবে, অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পাবে, এবং আগের সরকারের সাথে যে তফাৎটা যেখানে আমি দেখতে চাই, যে শেখ হাসিনার সরকার চীন থেকে যে উন্নয়নের টাকাগুলো পেয়েছিল তার 80% তারা লুটপাট করেছে। এই বড় বড় প্রকল্পগুলোর 80% টাকা লুটপাট হয়েছে, কাজ হয়েছে 20% টাকার। যেখানে একটি প্রজেক্ট হয়েছে, এখানে যদি 80% লুট হয় তাহলে এরকম 5টি প্রজেক্ট হতে পারতো। এখন যদি ইউনূস সরকারের আমলে এই টাকাগুলো আবার আসা শুরু হয় এবং প্রকল্প যেগুলো আছে দীর্ঘমেয়াদী প্রকল্প, এগুলো যদি কাজ শুরু করে আবার, তাইলে যে উন্নয়ন আপনারা দেখছেন তার 5 গুণ উন্নয়ন করা সম্ভব, যদি দুর্নীতিমুক্ত একটা উন্নয়ন আমরা করতে পারি। তো আমার আশা যে এই ভিজিটের ফলে এই আগামীকালের বৈঠকে এই ধরনের একটা ঘোষণা, এই ধরনের একটা সিদ্ধান্ত
আসবে, যেটাকে ওইটাকে স্পিড আপ করবে আগের এগ্রিমেন্টগুলো। আর নতুন এগ্রিমেন্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যে আমাদের দেশের বড় একটা সংখ্যা প্রায় 60 লাখ বলা হচ্ছিল প্রতি বছর ভারতে যেত। তো ভারত এই ভিসাকে টাইট করে দিয়েছে তাদের পছন্দসই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। তো খুব স্বাভাবিকভাবেই এই বাংলাদেশের এই সমস্ত রোগী এখন চীনমুখী হচ্ছে, এবং কুনমিংয়ে আপনারা জানেন ইতিমধ্যে 4টা স্পেশালাইজ হসপিটাল তারা ডিক্লেয়ার করছে যে বাংলাদেশি রোগীদের জন্য তারা এটা করবে। এটা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে চীনের সাথে আমাদের যদি এয়ার যোগাযোগটা যদি বেটার হয়, তাহলে দেখা যাবে এখানে কম খরচে এখানে ট্রিটমেন্টটা নিতে পারবে। আবার বাংলাদেশে বিষয়টা হাসপাতাল স্থাপনের কথাও বলা হচ্ছে। তো এইগুলো যদি চীন সরকার উদ্যোগে হয়ে এগিয়ে আসে, এখানে আমাদের স্পেসিফিক কিছু জায়গায় শিক্ষাক্ষেত্রে আমাদের কোঅপারেশনের জায়গাগুলো অনেক স্পিড আপ করে। এখনও বাংলাদেশের শিক্ষার্থীরা চীনে যাচ্ছে, কিন্তু এটা অনেক বেশি সংখ্যায় হয়তো যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। তারপরে তিস্তা ব্যারেজ, এটা খুবই ভাইটাল জিনিস, এবং এটা শেখ হাসিনার সর্বশেষ ভিজিটে কিন্তু এটার ব্যাপারে হাসিনা সরকারের নেতিবাচক সিদ্ধান্ত, এবং এটা আমি বলবো যে ভারতের প্রেশারের কারণে এটার ব্যাপারে একটা নেতিবাচক সিদ্ধান্ত নিয়ে চীনের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল। আশা করি এই ভিজিটে তিস্তা প্রকল্পের ব্যাপারে একটা পজিটিভ ডিসিশন আসবে। এবং পায়রা বন্দরে আপনি জানেন যে চীনের এখানে ইনভেস্টমেন্ট এবং আছে, শোনা যাচ্ছে হয়তো মংলা বন্দরের ব্যাপারে কোনো একটা এগ্রিমেন্টে এই ভিজিটের সময় জাহিদ ভাই, আপনার এই সমস্ত জিনিসগুলো খুবই কাছে আবার ফিরছি আমরা, জালাল ভাইয়ের কাছ থেকে আসি, যে উনি তিস্তা মহাপরিকল্পনার কথা বলছিলেন। চীনের একটা ব্যাপক আগ্রহ আছে তিস্তা এই প্রকল্প বাস্তবায়নের জন্য। মানে বাংলাদেশ সরকার বা আগের সরকার কি আসলে চিকেন নেকের কাছে হওয়ার ভারতের একটা আপত্তি ছিল, সেই কারণে আসলে এই মহাপরিকল্পনায় বাংলাদেশ সরকারের তরফ থেকে রাজি হওয়া হচ্ছিল না। এখন যদি নতুন করে প্রস্তাবনা আসে চীনের পক্ষ থেকে, সেক্ষেত্রে বাংলাদেশে এই প্রস্তাব লুফে নেওয়া উচিত কিনা? আপনাকে একটু স্মরণ করিয়ে দিয়ে আমি এই প্রসঙ্গে, শি জিনপিং যখন বাংলাদেশে এসে এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারের ঘোষণাটা দিয়েছিলেন, সেই সময়টায় ক্ষমতায় ছিল কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার, কিন্তু উনি মিটিংটা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও করেছিলেন আমাদের একটি 5 তারকা হোটেলে। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব যে বড় দলগুলো করে, তাদের সম্মতিতেই কিন্তু এই প্রকল্পটি তখন গ্রহণ করা হয়েছিল, এবং সেটা ছিল সম্পূর্ণ চায়নার ফান্ডেড। বাংলাদেশের সরকারের কোনো অর্থের সেখানে প্রয়োজন পড়বে না। আমরা যদি যারা গিয়েছি চীনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাংহাইতে যারা আমরা গিয়েছি, আমরা দেখেছি বিভিন্ন সময়, সারা বিশ্বের মানুষরা জানে, এক সময় আমরা ইতিহাসে পড়েছি যে হোয়াংহো নদী হলো চীনের দুঃখ। সেই হোয়াংহো নদীকে নিয়ন্ত্রণ করে কিভাবে আধুনিক একটা সিটি গড়ে ওঠে, যেটা বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক দৃষ্টির মধ্যে চলে এসেছে এবং মনোযোগ আকর্ষণ করেছে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের, তার প্রমাণ হলো হোয়াংহো নদীর মানে শাসন ব্যবস্থা বা নিয়ন্ত্রণ যেটা বলেন। ওরকম কোনো মহাপরিকল্পনার বিষয়ে যদি বাংলাদেশ থেকে গ্রহণ করা হয়, আমার মনে হয় সেটা আমাদের জাতির জন্য ভালো হবে। এবং আপনি দেখবেন বিএনপি থেকে কিন্তু মাত্র কিছুদিন আগে আমরা পুরো তিস্তা এলাকায় কিন্তু আমরা বড় কর্মসূচি করে আসলাম তিস্তা বাঁধের ব্যাপারে। বড় আমাদের স্লোগানটা ছিল জাগো বাহে তিস্তা বাঁচাও। আপনি যদি পার্টিসিপেশন ছিল, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, শিলিগুড়ি থেকে আমি দার্জিলিং যাচ্ছিলাম। দার্জিলিং যেতে হলে তিস্তা নদীর পাড় দিয়ে যেতে হয়, আবার সেতু পার হয়ে ওই পারে গেলে পরে সিকিমে গেলেও তিস্তার পাড় থেকে যেতে হয়। আমার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কমপক্ষে 12টি রাবার ড্যাম আমি দেখেছি যেখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ 12 জায়গায়, তিস্তা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই 12 জায়গায় বাদ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাহলে আমাদের জন্য থাকলোটা কি? আন্তর্জাতিক পানি বন্টনের যে নিয়ম, তার ধারে কাছেও ভারত নেই। তো তাদের সঙ্গে আমাদের সম্পর্কের চেয়ে তো যারা সম্পর্কের জন্য হাত বাড়ায়, তাদের কাছ থেকেই সে প্রস্তাব আমাদের গ্রহণ করা উচিত জাতীয় স্বার্থে। ভারতের সাথে চীনের প্রস্তাবিত এই প্রজেক্ট আসলে বাংলাদেশকে আশার আলো দেখাতে পারে, নিঃসন্দেহে আশার আলো দেখাতে পারে। এবং সেখানে যদি চীনের কোনো বা ভারতের কোনো নিরাপত্তা সংক্রান্ত বিষয় থাকে, সেটা ত্রিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আলোচনা করে সমাধানযোগ্য না এমন কোনো ইস্যু তো পৃথিবীতে নাই। সুতরাং এটা নিয়ে একটা অহেতুক ভীতির মধ্যে ভারতের থাকার কোনো দরকার নেই। সিকিমের যে অবস্থান আমরা দেখেছি, এটাও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সিকিমের এক পাশে হচ্ছে নেপাল, এক পাশে হচ্ছে তিব্বত, এক পাশে হচ্ছে চীন, মাঝখানটায় হচ্ছে সিকিম। তো সেটা নিরাপদে আছে না? সেটাই যদি নিরাপত্তার ক্ষতি না হয়, তাহলে চিকেন নেকের মধ্যে এসে আবার টাইগার নেক ঢুকবে কেন? নিশ্চিতভাবে আলাল ভাই এবং জাহেদ চৌধুরীর একটি ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনার এই বিদায়ের পরে আসলে ভারত যেন তার বিদায়টিকে আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
সেই সূত্র ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি বিরূপ সম্পর্ক চলছে ভারতের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে প্রেসিডেন্ট ছিলেন বাইডেন, তার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেখানেও রেজিম চেঞ্জ হয়েছে এবং নতুন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসনের আসলে বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গি কী সেই বিষয়টি এখন আসলে স্পষ্ট নয়। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রথম দ্বিপাক্ষিক যে সফরটি উনি করছেন চীনে, এটিতে আসলে ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্কের কোনো প্রভাব পড়বে কিনা আলাল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। দেখুন, নির্মলা মিসলের একটি গানের কথা মনে পড়েছে। গানের লাইনগুলো হচ্ছে এরকম: কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। আমরা তো চেষ্টা করছি, আমরা একটা ভূ রাজনৈতিক কারণে এবং অবস্থানগত কারণে, আমাদের দেশের ভৌগোলিক অবস্থানগত কারণে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, অন্যান্য প্রতিবেশী দেশ যতগুলো আছে সবার সঙ্গে সুসম্পর্ক রাখাটা আমাদের জন্য জরুরি। কিন্তু ওই যখনই কথাটা বলা হয় যে বাংলাদেশ চতুর্দিক থেকে, 3 দিক থেকে ভারত কর্তৃক বেষ্টিত, আরেক দিকে বঙ্গোপসাগর, এটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত করি এই কারণে যে আমরা যদি স্বাধীন সত্তা হিসাবে নিজেদেরকে যেহেতু প্রতিষ্ঠিত করেছি একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমরাও পাল্টা বলতে পারি যে ভারতকে আমরা 3 দিক থেকে বেষ্টন করে রেখেছি। সমস্যা কি? আমরা বলতে পারি না? সে বলার সময়টা কিন্তু এখন, কারণ এই সরকারকে সমর্থন দিয়েছে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যার জন্য কোনো ভোট লাগে নাই, কোনো গণভোটেরও প্রয়োজন হয় নাই। এই সরকারের হাতেই উপযুক্ত সময় এখন এই জিনিসগুলো আদায় করে নেয়ার। তা আমি মনে করি যে যারা এই ভূ রাজনৈতিক তত্ত্বগত দিক দেখিয়ে বলতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক কার? নেপালের না, ভুটানের না, মালদ্বীপের না, কারো সঙ্গে না। আপনি দেখেন শ্রীলঙ্কার কারো সঙ্গে না। শুধুমাত্র আমরা আগ্রহী হয়ে আছি তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা থাকুক, কিন্তু সেটা অবশ্যই হতে হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান শ্রদ্ধার ভিত্তিতে। দাদাগিরি করলে কিন্তু এই সম্পর্কের ভারসাম্য থাকবে না, এটা তাদের মনে রাখা উচিত। জাহেদ ভাই, আপনার মূল্যায়ন কি আসলে এই সফরের কৌশলগত কোনো গুরুত্ব আছে কিনা? না, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ডক্টর ইউনূস যে আমি বলবো উনি সাহসের পরিচয় দিয়েছেন যে প্রথম ভিজিট হিসাবে উনি চায়নাকে বেছে নিয়েছেন এবং যথার্থই বেছে নিয়েছেন। এখানে একটি কারণ আছে, একটি বিষয় আছে, ইতিমধ্যে এটা আলোচিত হয়েছে। দেখেন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এটাকে সমর্থন জানিয়েছে এবং ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনা পালিয়ে গেছে, সেই পলাতক শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আমি বলবো যে এটা ভারতের প্রথম বাংলাদেশের মানুষের প্রতি তার বিরূপ মনোভাবের এই একটা প্রমাণ হলো যে সে এইরকম একজন স্বৈরাচারকে যাকে বিশ্বের কোনো দেশ আজ পর্যন্ত আশ্রয় দিতে রাজি হয়নি। ভারত বলছিল ফর দ্য টাইম বিং তাকে আমরা নিচ্ছি, আমরা তৃতীয় দেশে পাঠিয়ে দিব। বহু জায়গায় যোগাযোগ করেছে, নাম বলতে পারি, কাতারে যোগাযোগ করেছে, সৌদি আরবে করেছে, ব্রিটেনে করেছে, কোথাও তার জায়গা হয়নি, সে ভারতেই আশ্রিত অবস্থায় আছে এবং ভারতে রয়ে গেছে। শুধু তাই নয়, যদি এইটুক পর্যন্ত হতো, মনে করতাম যে ভারতকে উনি যেটা বলেছিলেন আমি সব উজাড় করে দিয়েছি, শেখ হাসিনা এটা বলেছিলেন, বাংলাদেশের টিভির সামনে, টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তো তার বিনিময়ে যদি শেখ হাসিনাকে এইটুক সহযোগিতা করে থাকে না হয় মেনে নিতাম। কিন্তু হচ্ছেটা কি, যে আন্দোলনকে বাংলাদেশের আপামর জনতা যেটাকে ওভারওয়েলমিংলি অ্যাকসেপ্ট করে আন্দোলনে অংশগ্রহণ করে জীবন দিয়ে সেই আন্দোলনকে, বিপ্লবকে সফল করলো, আজকের দিন পর্যন্ত ভারত সেটাকে বলছে একটা সন্ত্রাসী তৎপরতা। এটা অপমানজনক, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এটা আমাদের জন্য অপমানজনক। জয়শঙ্কর 3 দিন আগেও ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। জাহেদ ভাই, আমরা ছিলাম ডক্টর ইউনূসের প্রেক্ষাপটটাই বলছি আমি, যে আমরা এটাতেই ছিলাম যে কোন প্রেক্ষাপটে উনি করলেন, ইউনূস সাহেব এই সিদ্ধান্ত নিলেন, কিংবা কেন গুরুত্বপূর্ণ, এটা একটার সাথে লিঙ্কড। আমি যে অপ্রাসঙ্গিক বিষয় বলছি না। ভারত যখন এই আচরণ আমাদের সাথে করছে শেখ হাসিনাকে নিয়ে, এবং সে নিজে বাংলাদেশের ভিতরে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, এর মধ্যেও আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের প্রেস উইং থেকে স্পষ্ট করা হয়েছে যে উনি ভারত সফরের আগ্রহ জানিয়েছিলেন চীন সফরের আগ্রহ প্রকাশের আরও কয়েক সপ্তাহ আগে, কিন্তু ভারত সম্মত হয়নি। এবং অতি সম্প্রতিও
যে ব্যাংককে যে বিমস্টেক কনফারেন্স হবে এটার সাইডলাইনেও উনি মোদির সাথে বৈঠকের জন্য বাংলাদেশের তরফ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে, তারা এখনও এটা রেসপন্স করেনি। তো ভারত যদি রেসপন্স না করে তো স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূস যে তার প্রথম সফর ভারতের পরিবর্তে চীনকে বেছে নিয়েছেন, এটার জন্য তারাও দায়ী। এই সুযোগটা তাদের কাছে ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের, কিন্তু ভারত সেটা গ্রহণ করেনি। আর চীনের সাথে তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চীন আমাদের একটা ভাইটাল ডেভেলপমেন্ট পার্টনার, এবং আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম তার বাইরেও আরো অনেক বিষয় চলছে। চীন থেকে আমরা প্রযুক্তি যদি নিয়ে আসতে পারি, ডক্টর ইউনূসের কোয়ার্টার কথা বলছিলেন, মানে চীন এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিযোগিতা রয়েছে দক্ষিণ এশিয়া এবং এই দক্ষিণ পূর্ব এশিয়া একটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে কিনা? যুক্তরাষ্ট্রের সম্পর্কে দেখেন, সম্পর্কের প্রভাব বলতে আপনি যেটা আপনার এই আলোচনা শুরুর সময় যেটা বলেছিলেন যে সরকার পরিবর্তন হয়েছে, আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা ছিল, ডেমোক্রেটদের সাথে প্রফেসর ইউনূসের একটা ব্যক্তিগত বাড়তি সম্পর্ক আছে, বাট বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভালো, এবং বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ অংশীদার। এবং বাংলাদেশের ডোনেশনেও যদি দেখেন যে আমেরিকা একটা বড় ডোনার বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে। তো আমেরিকার পলিসিটা শুধু সরকার পরিবর্তন হলেই তার সব নীতি পরিবর্তিত হয় না, তারা একটা নীতির আলোকে স্টেট বাই স্টেট রিলেশন তাদের থাকে, ব্যক্তিগত রিলেশনেরটা বাড়তি কিছু। ওই মোদির সাথে কিংবা হাসিনা যেভাবে ইন্ডিয়ার সাথে তার দলের সাথে ব্যক্তির সাথে সম্পর্ক করছে, আমেরিকা কিন্তু এই রিলেশনটা মেনটেন করে না আমরা যা দেখছি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি না এটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং রিসেন্টলি আপনি দেখেন আমেরিকান গভর্নমেন্টেও লোকজন আছে, আমরা ওই যে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, ইন্ডিয়াতে বসে উনি এনডিটিভিকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানেও উনি কিছু কথাবার্তা বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে, কিন্তু আমরা পরবর্তীতে স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্ট দেখলাম, ওইখানে প্রেস কনফারেন্সে তাদের বক্তব্য শুনলাম, ওখানে কিন্তু তারা এটাকে নাকচ করে দিয়েছে। এবং তারা শুধু সেটা নাকচ করেই দেয় না, তারা বলছে যে এর প্রেক্ষিতে ইউনূস সরকার যে পদক্ষেপ নিচ্ছে এতে আমরা খুশি এবং আমরা মনে করি যে এটা যথার্থ পদক্ষেপ নিচ্ছে। সো দ্যাট এই রিলেশনগুলা একটা দুইটা ব্যক্তির উপর নির্ভর করে কিন্তু পুরোপুরি পাল্টে যায় না। আবার আপনি যদি এটাকে ঠিকমতো রান করাতে পারেন, আমরা আমেরিকার সাথে আমাদের সম্পর্ক চীন ভিজিট করলেই খারাপ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। এটাকে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, এবং সেটাই ডক্টর ইউনূসের মতো ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব। কারণ ইউরোপ এবং আমেরিকায় ওনার যে গ্রহণযোগ্যতা, এটা বাংলাদেশের এই মুহূর্তে আর কারো এটা নেই, এবং ভবিষ্যতে কবে হবে এটা জানি না। আন্তর্জাতিক পরিমণ্ডলে সবারই প্রত্যাশা আসলে বাংলাদেশ সবার সাথে একটি সুসম্পর্কের সম্পর্ক বজায় রাখবে, সেটি আসলে সবারই প্রত্যাশা। এখন আসলে আমরা এই ভূ রাজনীতি থেকে অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরছি এবং শুরুটা করছে আলাল ভাইকে দিয়ে। যদিও আসলে ঈদের আমেজ শুরু হয়েছে, তারপর আসলে রাজনৈতিক এই তর্ক বিতর্ক এবং কথা লড়াই কিন্তু চলছেই, বিশেষ করে বিএনপির সাথে নতুন যে দল গঠিত হয়েছে তরুণদের, এনসিপির একটি বলা যাচ্ছে যে রীতিমতো একটি বাকযুদ্ধই চলছে প্রতিদিন। গতকালকেও এনসিপির আহ্বায়ক বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন যদি হয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না, এবং পাল্টা বিএনপির থেকেও বলা হচ্ছে যে তারা দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচন খুব বেশি দেরি হলে সংকটে পড়বে। আপনাদের দল আসলে কি মনে করছে যে কোন কোন ক্ষেত্রে আসলে সংকটে পড়তে পারে নির্বাচন দেরি হলে? ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, এক লাইনের। রাতের বেলা খেতে বসেছে কর্মক্লান্ত স্বামী, কর্মক্ষেত্র থেকে ফিরে স্ত্রী খাবার দিয়ে সে তার মুঠোফোন নিয়ে ব্যস্ত আছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস দেখছে। তো স্বামী শুধু একটু বলল যে আজকে এই খাবারটা বিষাদ লাগছে, স্ত্রী সঙ্গে সঙ্গে ঝাঁঝালো চিৎকার দিয়ে বলল, খবরদার, একদম বাজে কথা বলবা না, আমার রান্নার উপরে এখন পর্যন্ত 1250 লাইক এসেছে, আর তুমি বললো যে আমার খাবার ভালো হয় না, আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ার আমলে কারো ফেসবুকের পোস্টের উপরে যদি রাজনীতির গতিপথ নির্ধারিত হয় তাহলে এর চেয়ে হতভাগ্য জাতি আর খুঁজে পাওয়া যাবে না কোথাও। ফেসবুকে কে কি পোস্ট দিল, কে কোথায় কি বলল সেটা না, বিষয়টা হচ্ছে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু নতুন কি, নতুন কিছু মানুষ না, নতুন কিছু নীতিমালা, নতুন কিছু সিস্টেম, যেটার মধ্য দিয়ে ওই নতুনরাই এটাকে ড্রাইভিং করার জন্য স্টিয়ারিংটাকে ভালোভাবে চালাতে পারবে যারা বয়স্ক তাদের চেয়ে। সেইটা যদি আপনি নতুন কিছু নীতিমালার কথা বলেন তাহলে বিএনপি হাজারো মাইল সামনে এগিয়ে আছে
নতুন পুরাতন যে কোনো রাজনৈতিক দলের চেয়ে। কারণ এই 2030 ভিশন বেগম খালেদা জিয়া প্রথম দিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব খাল কেটে প্রথম অনানুষ্ঠানিক সংস্কার কর্মসূচি উদ্বোধন করেছেন। যুব মন্ত্রণালয় ছিল আর একটা সংস্কার কর্মসূচি। জিয়াউর রহমানের সময় আপনার ব্যাক টু ব্যাক এলসি, এই যে গার্মেন্টসের সেক্টরে, এটা ছিল আর একটা সংস্কার কর্মসূচি। খাল কাটা ছিল আর একটা সংস্কার কর্মসূচি। চীনের স্বীকৃতি আদায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া, যুদ্ধের মীমাংসায়, এ সব কিছুই তো সংস্কারের মধ্যে ছিল। তারপরে বেগম খালেদা জিয়ার 2030 ভিশন এবং হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা বিএনপি 27 দফা, ক্রমান্বয়ে 31 দফা সংস্কার। আমরা প্রথম বলেছি, আমরা বলেছি, এনসিপি বা অন্য কেউ এটা আগে বলেনি। এবং আমরা বলার পরে অন্য আন্দোলনরত দলগুলো সবাই একত্র হয়েছে। বহুদিনের রোপণ করা, বপন করা একটা গাছের ফল, সে ফলটা প্রাকৃতিক নিয়মে একসময় টুপ করে নিচে পড়বেই, পড়তে বাধ্য। সেই সময় হঠাৎ করে এসে কেউ একজন ঝাঁকিয়ে দিল, ঝাঁকিয়ে দিয়ে 2 দিন আগে ফলটা পড়েছে। এই তো ঘটনা। যদি বিশ্লেষণ করি 2 দিন আগেই পড়েছে। এখন তারা যদি বলে আমরা চারা রোপণ করেছি, আমরা এটাকে কি বলে, আমরা এটাকে পরিচর্যা করেছি, আমরা বড় করেছি, এ ফল সম্পূর্ণ আমাদের, তাতে তো হবে না। তাতে হবে না, কারণ দরকার সংস্কারের, অতীত ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। এটাই তো তাদের বক্তব্য, এনসিপির বক্তব্য। তো এই বক্তব্যই তো আমরা দিয়ে আসছি বহু বছর ধরে, জিয়াউর রহমান থেকে তারেক রহমান পর্যন্ত, মাঝখানে বেগম খালেদা জিয়া। তো এখানে অমিল কোথায়? বাকযুদ্ধে তো আমরা তাদের সঙ্গে যাব না, কারণ তারা তো পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের বোনরা, নেতৃত্ব তো তারাই আসবেন। সমস্যা কি? জাহিদ ভাই, পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি এনসিপি, সামনের দিনে রাজনীতি আসলে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখছেন কিনা? আলাল ভাইয়ের রাজনীতি উত্তপ্ত হতেই পারে। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনীতি ততই উত্তপ্ত হবে, কারণ এক একটা দল, তাদের এক একটা কর্মসূচি, এক এক প্রক্রিয়া আছে। তবে আলাল ভাইয়ের একটা অনেকগুলো বিষয় উনি বলছেন, আমি একটা একটা করে যদি বলি, যে একটা জিনিস স্বীকৃতি দিতেই হবে যে সংস্কারের কথা 27 দফা সবার আগে কিন্তু বিএনপি বলেছে আনুষ্ঠানিকভাবে, এবং পরবর্তীতে এটা 31 দফা 31 দফায় রূপান্তরিত হয়েছে। এবং এই দফাগুলা আমি যদি বলি, সর্বশেষ যে 6টা সংস্কার কমিশন যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে, এবং রিপোর্টগুলোর উপর স্টেক হোল্ডারদের যে মতামত নেওয়া হচ্ছে, এই পর্যায়ে এখন আছে যে বিএনপিও তাদের মতামত দিয়েছে। এই কপিগুলো আমার কাছে, আমি আসার সময় অফিস থেকে হাতে করে নিয়ে আসছিলাম। যদি আলাল ভাই কোনো বিষয়ে সুনির্দিষ্ট বলেন, তাইলে এটা যাতে কাগজ দেখে বলা যায়, আমার টেবিলের উপর রাখা ছিল, আমি এটা নিয়ে আসছিলাম। তো সেই সুযোগ থাকলে হয়তো কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা বলতে পারবো। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই, যে সংস্কারের বিষয়টি কেন এত আলোচিত হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার স্বৈরাচারী আমলে প্রধানমন্ত্রী কিভাবে একটা তার আইনের ভিতর থেকে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এইটা শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেছেন। ফেসিবাদ এবং স্বৈরাচার দুইটা জিনিস। ফেসিবাদ তো হয়েছে সব কিছু মিলে, সে একটা ফেসিবাদী সরকার প্রতিষ্ঠিত করেছিল সব মিলে। আর প্রধানমন্ত্রী হিসাবে ওনার ক্ষমতা এত বেশি আমরা দিয়ে রেখেছি সংবিধানে সব কিছু মিলে, যে সেটাকে সে অ্যাবসলিউটলি ইউজ করে দেখিয়েছে। যে এক প্রধানমন্ত্রী ছোটোখাটো বিষয়ে কোনো কারণে আলাল ভাইয়ের সাথে আমার বিরোধ হলেও এটাও প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করে নিরসন করতে হয়েছে। আবার ওইখানে রাস্তা হবে কি না এটাও তাকে বলে দিতে হয়েছে, কাকে পুরস্কার দিবে এটাও সে নির্ধারণ করেছে। মানে আমাদের সংবিধানটাই তাকে এত বেশি ক্ষমতা দিয়ে রেখেছে। এবং আমরা যেটা দেখেছি, বিচার বিভাগকে সে যেভাবে কুক্ষিগত করেছিল স্বৈরাচারের আমলে, ফেসিবাদী শাসনে, আমরা দেখেছি আইনের ভিতর থেকেই সে নির্বাচনগুলো কিন্তু করেছে। বাট নির্বাচনগুলো সে বলছে আমি নির্বাচন, বাইরের দেশগুলোতে বলছে, ওয়েস্টার্ন মিডিয়াতে বলছে দেখেন আমি নির্বাচন তো আমি করতে বাধ্য, আমি নির্বাচন করেছি। বাট দেখা গেছে যে এই প্রক্রিয়াগুলো, সেটা নির্বাচন বলি, বিচার বিভাগ বলি, সংসদ বলি, যতগুলো এই 3টে মূল অর্গান আমাদের, যে মূল 3টে অর্গানের মধ্যে টোটাল অ্যাবসলিউট পাওয়ারটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সে এনজয় করেছে এবং সবাইকে এইভাবে রান করেছে। এর থেকেই সংস্কারের বিষয়টা বেশি বেশি উচ্চারিত হয়েছে বলে আমি মনে করি। প্রশাসন দলীয়করণ বলেন, বিচার বিভাগ দলীয়করণ বলেন, সামরিক বাহিনীর ক্ষেত্রে দলীয়করণ বলেন, এইটাতে কিভাবে ভাঙ্গা যায়, এই কারণেই সংস্কারের আলাপটা এত জোরে সুরে আসছে। যে নির্বাচন ব্যবস্থাটাকে তাইলে কিভাবে ঢেলে সাজালে এইভাবে একদলীয় নির্বাচন ভবিষ্যতে আর হতে পারবে না, কিভাবে বিচার বিভাগকে ঢেলে সাজালে সিনহার মতো লোককে, চিফ জাস্টিসকে আর কেউ এইভাবে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না, কিভাবে এই 60 লক্ষ নেতাকর্মী বিএনপি এবং বিরোধী দলে তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে একতরফাভাবে, এইটা যাতে আবার কেউ আলাল ভাইরা আবার ক্ষমতায় এসে যাতে এটা করতে না পারেন। হয়তো ওনারা চাইলেও শেখ হাসিনার জায়গায় যেতে পারবেন না,
শেখ হাসিনা যা করেছে এটা ইউনিক, এটা ওনারা চেষ্টা করলেও পারবেন না। বাট আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে শেষ বেলায় এসে ছাত্ররা মূল আলাল ভাই যেটা বলেছেন যে আন্দোলন, অবশ্যই এটা 16 বছরের আন্দোলনের চূড়ান্ত ফসল শেখ হাসিনার পলায়ন। এটা কিন্তু এককভাবে ছাত্রদের আন্দোলন থেকে শেখ হাসিনাকে এইভাবে আপনি পালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে পারতেন না। এবং চূড়ান্ত আন্দোলনেও অবশ্যই এটা স্বীকার করতে হবে, ছাত্ররা সামনে ছিল, পিছনে সমস্ত রাজনৈতিক দল সমস্ত শক্তি নিয়ে এর সাথে ছিল বলেই ইউনাইটেড ফোর্সের কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। সবাই তো এটা এবং এর কারণে এক পর্যায়ে সবাই তো এটা রিকগনাইজ করছে, সামরিক বাহিনীর সাথে থাকতে কাজ, সবাই রিকগনাইজ করছে বিষয়টা যে ছাত্ররা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, মিন্স চূড়ান্ত পর্যায়ে তারা দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করেছে বিএনপি। জি, প্ল্যাটফর্মটা তৈরি করেছে বিএনপি, এটা তো বলতে চাচ্ছেন। বিএনপি এবং বিরোধী দলগুলো মিলে করেছে অবশ্যই। আমরা আলোচনা করছিলাম যে আপনারা আলোচনা করছিলেন যে সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি হতে পারে। আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোন পথে আছে? জাতীয় ঐক্যমত্যের কমিশনের সংলাপ প্রক্রিয়া চলছে দলগুলোর সাথে। আজও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফ থেকে তাদের সুপারিশ জমা দেওয়া হয়েছে। এর আগে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বড় বড় স্টেক হোল্ডার যারা রয়েছেন রাজনৈতিক, তারা জমা দিয়েছেন। এবং মোটা দাগে আসলে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের সাথে কিছু কিছু জায়গায় বিরোধ রয়েছে। যেমন গণপরিষদ নির্বাচন নিয়ে একটি তর্ক বিতর্কই রীতিমতো চলছে বিএনপি এবং এনসিপির। বিএনপি আসলে গণপরিষদ নির্বাচনটা কেন চাচ্ছে না? আলাল ভাই শুনুন, আপনাকে আমি বলি, সব কিছুরই একটা বিধিবদ্ধ নিয়ম আছে, সেটা প্রাকৃতিকই বলেন আর মানব সৃষ্টই বলুন, প্রত্যেকটির মধ্যে। এই বিমান যখন প্রথম আবিষ্কার হয়, উড়োজাহাজ, দুই ভাই মিলে যারা করলো, রাইট ব্রাদার্স, এই দুই ভাই কখনো একত্রে তাদের বিমানে উড্ডয়ন করেন নাই, জানেন তো। এক ভাই চড়তো আর আরেক ভাই সেটাকে তখন থাকতো যে না, যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে তাহলে আমি তো বাকি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এইভাবেই দায়িত্বটা ভাগ করে নিতে হয়। এই দায়িত্বটা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে যে সংস্কার তো একটা অন্তহীন জিনিস, এটা তো শেষ হবে না কোনো দিন। উড়োজাহাজ যেভাবে আবিষ্কার হয়েছিল আজকে কি সেখানে আছে? তার চেয়ে কত উন্নত হয়েছে। এখন সুনিতা উইলিয়ামসের মতো মহিলা নভোচারী 8 দিনের প্রস্তুতি নিয়ে যায়, 9 মাস পরে ফেরে, তারপরেও সে জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় ফেরে। টেকনোলজি তো সেইখানে গিয়েছে। সুতরাং সংস্কার তো অন্তহীন জিনিস। সংস্কারটা প্রাথমিকভাবে শুরু হোক এবং সবচেয়ে বেশি জবাবদিহিতাটা সাধারণ নাগরিকদের কাছে, যাদের সেই সমাজটা হচ্ছে রাজনৈতিক সমাজ, নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধিদের যে জবাবদিহিতাটা আছে, অন্য সমস্ত ব্রোকারেট বা আর্মি বা অন্য যে কোনো সেকশনের এতটা জবাবদিহি নাই সাধারণ মানুষের কাছে। ওই জন্য আবার বলছি, সংস্কারের প্রয়োজনীয় যেটা উনি বললেন যে ইলেকশনের ম্যানিপুলেশনটা না হয়, সেটার জন্য যেটা প্রয়োজন, তারপরে একক ক্ষমতাধর কেউ না হতে পারে সেটার জন্য যেটা প্রয়োজন, ওই যে কী বলে সংবিধানের আর্টিকেল 70 যে ব্যারিয়ার, সেটাকে তুলে নেওয়া যায় কিনা, এই প্রয়োজনীয়গুলো সেরে তারপরে নির্বাচনটা দিলে পরে বাকিটার জবাবদিহিতাটা ওই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। কিন্তু এনসিপি আসলে জাতীয় নির্বাচন আগে গণপরিষদ নির্বাচন চাচ্ছে না, একই দিনে চাচ্ছে। বিএনপির আপত্তিটা কোন জায়গায়? আমাদের আপত্তিটা হলো ওই জায়গায় যে গণপরিষদ কি, গণপরিষদটা হচ্ছে পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের এলএফওর নিয়মকানুনের মধ্যে আবদ্ধ থেকে 2টা নির্বাচন হয়েছিল, একটা প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। এমএনএ এবং এমপিএ বলা হতো 70-এ। সেই এমএনএ এবং এমপিএরা আমাদের স্বাধীনতার পরে পাকিস্তান আমলে নির্বাচিত 2টি সংসদ, প্রাদেশিক এবং জাতীয়, তারা মিলে গণপরিষদ গঠন করলো। তাহলে কি ওই আদলে গণপরিষদ চাচ্ছে এরা, নাকি কি আদলে চাচ্ছে, সেই জিনিসটা তো পরিষ্কার না আমাদের কাছে। তারা নতুন করে সংবিধান লিখতে চায় না, নতুন তাদের করে বক্তব্য স্পষ্ট। না, নতুন করে যদি সংবিধান লিখতে চায় তাহলে 71-এর এই যে রক্তাক্ত আমাদের মুক্তিযুদ্ধের অধ্যায়, মা বোনদের সম্ভ্রম, জীবনহানি, সম্পদহানি, এগুলো কি আমরা তাহলে অস্বীকার করব? এগুলোকে মুছে ফেলে দেব? সংবিধান সংস্কার হতে পারে হাজারো বার। ভারতের সংবিধান এখন পর্যন্ত 105 কি 7 বার সংশোধিত হয়েছে আমার জানা মতে। পাকিস্তানের মতো দেশ যেখানে গণতন্ত্রের মানে দেখা কালে ভদ্রে মেলে, তারাও সংবিধান বহুবার সংস্কার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন কতবার হয়েছে। এটা তো সংস্কারযোগ্য। সুতরাং এটাকে নতুন করে আলোচনা করতে গেলে 71-এর এই যে ত্যাগ তিতিক্ষাকে অবমাননা করা হয় বলে আমরা মনে করি। জাহিদ চৌধুরী, আরেকটা বিতর্ক চলছে, সংস্কার আগে না নির্বাচন আগে? না, এটা আলালবাড়ির কথা। জামাত ইসলাম এবং বিএনপির সাথে বিরোধ আছে। জামাত ইসলাম আসলে সংস্কারটা চায়, তারা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচনটা হলে সেটা অর্থবহ হবে না। বিএনপি চাচ্ছে, আলাল ভাইয়ের বক্তব্য সেটা পরিষ্কার, বিএনপি বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সরকার ন্যূনতম সংস্কার কাজটি শুরু করুক, পরবর্তী নির্বাচিত সরকার সেটি এগিয়ে নেবে। বিএনপি এবং জামাত ইসলামের সাথে এই দূরত্ব
মানে জামাতে যে অবস্থানটা, তারা কি মনে করছে যে নির্বাচনটা কিছুটা দেরি হলে কি তাদের জন্য সুবিধা হয় বা তাদের ভোট বাড়বে, না তারা আসলে আন্তরিক অর্থে সংস্কারটা চায়? এটা দুইটা বিষয় আমি আপনাকে বলি। এই আলোচনায় দুইটা বিষয় আলাল ভাই যেমনটি বলছিলেন, দেখেন এইখানে ইতিমধ্যেই কিন্তু স্টেক হোল্ডারদের কাছে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার ঐকমত্য কমিশন যেটা করা হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এবং যে ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ যে আছেন, এবং কমিশনের অন্য 6টা কমিশনের চেয়ারম্যানরা এটার মেম্বার হিসেবে আছেন, তাদের কাছে তাদের মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। এখানে কিন্তু সুস্পষ্ট একটা মতামত ইতিমধ্যে দিয়েছে। যদিও বিএনপির, আমি যেটা বলছিলাম যে বিএনপির কমিশনগুলোতে দেওয়া সংস্কার প্রস্তাবের এই পুরো কপিটা আমার সামনে আছে, এটা অ্যাভেলেবল, পাবলিকলি অ্যাভেলেবল না, বাট রিপোর্টাররা চাইলে এটা জোগাড় করে নিতে পারে। তো এইখানে আমি যতটুকু দেখেছি, এবং আজকে গতকালকে এবং আজকের পত্রিকায় এই সংক্রান্ত রিপোর্টগুলো আসছে, মেজর কিছু জায়গায় এখনও বিএনপি তাদের অবস্থানটা স্পষ্ট করেনি, এবং তারা বলছে যে এটা পরে তারা আরেক দফা এই ব্যাপারে তাদের মতামত দিবে। প্রাথমিক মতামত দিয়েছে, দ্বিতীয় দফায় মতামত দিবে। যেমন আমি সুনির্দিষ্ট করে কয়েকটা বিষয়, ঐক্যমত্য কমিশনের তরফ থেকে কিছু স্প্রেডশিটে কিছু এই স্প্রেডশিটগুলো সেটা হ্যাঁ না উত্তর দিতে বলা হয়েছে, বিএনপি চাচ্ছে ব্যাখ্যা দিতে। ব্যাখ্যাও দিয়েছে, ব্যাখ্যারও জায়গা আছে এখানে মন্তব্যের কলমে। বিএনপি প্রায় প্রতিটি জায়গায় ব্যাখ্যা তাদের মন্তব্য দিয়েছে। যেমন কোনো জায়গায় বলেছে, যেমন 70 অনুচ্ছেদ নিয়ে উনি যেটা বলছিলেন, 70 অনুচ্ছেদের ক্ষেত্রে এই কমিশনের প্রপোজালটা ছিল, এখানে আছে আমার সামনে, যেখানে ছিল যে শুধুমাত্র অর্থ বিল ছাড়া প্রতিটা ক্ষেত্রেই 70 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো এমপি স্বাধীনভাবে মতামত দিতে পারবে, দলের বিপক্ষে ভোট দিতে পারবে, দলের বিপক্ষে ভোট দিতে পারবে। কিন্তু বিএনপি বলেছে না, আরো কয়েকটা বিষয় এখানে জুড়ে দিয়েছে যে এই বিষয়ে ছাড়া অন্যগুলোতে, যে এই বিষয়ে কি যখন সংবিধান সংশোধনের বিষয় আসবে, এখানে বলছে দলের বাইরে পারবে না। প্রতিরক্ষার কথা বলেছি, এই কয়েকটা বিষয়ে বিএনপি উল্লেখ করে দিয়েছে যে এই বিষয়গুলো ছাড়া বাকি ক্ষেত্রে তারা স্বাধীনভাবে মতামত দিতে পারবে। তা এইরকম আরেকটা বিষয় আসছে, যেমন প্রধানমন্ত্রী কয় মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তো এর আগে এখানে বিএনপির একটু আগের অবস্থান থেকে একটু পরিবর্তন আমি লক্ষ্য করছি, যে এর আগে বলা হয়েছিল যে 2 দফার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, মানে XYZ উনি 2বারই তার জীবদ্দশায় 2বারই প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপি এখন যেটা বলছে যে পরপর 2বার, কনজিকিউটিভ 2 টার্মস, মানে এখন আপনি 2বার হয়ে গেলেন, একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবেন। একটু এখানে বিএনপির অবস্থানে একটু পরিবর্তন আমি দেখছি, যদি আমি ভুল না করে থাকি। এইরকম যদি আমি একে একে করি, ইম্পর্টেন্ট জিনিসগুলোতে করি, অনেক জায়গায় আবার বিএনপি একমত পোষণ করেছে বিরোধী দল থেকে আপনার বিএ নিয়ে নেওয়া, ডেপুটি স্পিকার নেওয়া, কিন্তু আবার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি করা হবে বিরোধী দল থেকে, এখানে আবার বিএনপি আপত্তি করেছে। এটা কিন্তু হয়ে আছে অলরেডি, এখনই এটা প্রিভেইল করছিল যে বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতিরা থাকবেন, কিন্তু এইখানে বিএনপি বলেছে যে না, এটা অপশনাল থাকা উচিত, যে বিরোধী দল থেকে হোক সরকারি দল থেকে হোক, এটা স্পিকার কিংবা বিএ সিদ্ধান্ত নিবে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি তারা সিদ্ধান্ত নেবে, এরকম একটা বিষয় আসছে। তো এরকম মৌলিক যে বিষয়গুলো আসছে, আর আপনি যেটা বলছিলেন যে আগে গণপরিষদ নির্বাচন না নির্বাচন, এখানে তো বিএনপির অবস্থান খুবই স্পষ্ট। বিএনপি বলছে যে আগে জাতীয় সংসদ নির্বাচনটাই হতে হবে, গণপরিষদের কোনো প্রয়োজনই নেই। আর এনসিপি থেকে ছাত্রদের যে নতুন তরুণদের দল, তাদের এখান থেকে বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন আগে, অথবা গণপরিষদ এবং সংসদ দুইটাই একসাথে। আপনার কাছে প্রশ্ন ছিল, গণপরিষদের প্রয়োজনই নেই। আপনার কাছে প্রশ্ন ছিল জামাত এবং বিএনপির যে পরস্পর বিরোধী অবস্থান, সংস্কার আগে না নির্বাচন আগে? পরস্পর বিরোধী অবস্থানটার আরেকটা বিষয় আছে, যে এখানে জামাত দেখেন একটা প্রপোর্শনেট পার্লামেন্টে সিট চাচ্ছে, এই একটা মৌলিক জায়গাতে জামাত এবং বিএনপির মধ্যে বিরোধ রয়েছে। বিএনপি বলছে 100 আসনে যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা হবে, 400 সরাসরি নির্বাচনে আর 105 জন সিনেটের, এই 105 জন হবেন আপনার সিনেটে নির্বাচিত হবেন প্রপোর্শনেটলি। এই জায়গায় কিন্তু জামাত বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু জামাত বলছে না, টোটাল পার্লামেন্টেই প্রপোর্শনেটলি করতে হবে। এখানে সুস্পষ্টভাবে বিএনপির একটা ভিন্ন অবস্থান আছে। আবার মহিলা আসন 100 করার ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু প্রস্তাবে ছিল, স্প্রেডশিটে যেটা ছিল যে 100 আসনে, মহিলা আসনে সরাসরি নির্বাচন হবে, 300-র সাথে 100, 400 নির্বাচন হবে। কিন্তু এখানে বিএনপি বলছেন ন, মহিলা আসনে এখন যেভাবে হচ্ছে এই প্রক্রিয়ায় নির্বাচন হবে, অথবা অন্য কিছু হতে পারে, সরাসরি নির্বাচনের বিরোধিতা করছে। আবার ছাত্রদের বয়সের কথা বলছে যে ভোটারদের বয়স কমাতে হবে, প্রার্থীদের বয়স কমিয়ে 25 থেকে 23 করতে হবে, ভোটারদের বয়স কমিয়ে 18 থেকে 16 করতে হবে।
যে 21 থেকে 16 করতে হবে, এই সমস্ত জায়গায় আপনার মানে 18 থেকে 16 করতে হবে, এই সমস্ত জায়গার মধ্যে বিএনপির অবস্থানটা ভিন্ন আছে। একইভাবে যেটা আলাল ভাই যেতে চাই, আলাল ভাই আপনারা আসলে এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনারা ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। বিএনপির এই প্রতিশ্রুতিতে জনগণ আসলে আশ্বস্ত হবে কিনা? আমি বলছি আপনি যেটা কেন হবে বলতে চাচ্ছেন, আমি বলি সময় যেহেতু কম, প্রতিশ্রুতি বাস্তবায়নে যাতে আমরা কোনো রকম সুযোগ সন্ধানী না হতে পারি সেজন্য কিন্তু কিছু ব্যবস্থা আমরা রেখেছি। যেমন আমরা 31 দফায় বলেছি, বারবার করে কনক্লুশনে বলেছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এখনও বলছেন প্রতিটি অনুষ্ঠানে যে 31 দফার পরেও আমাদের যে একটা ওপেন ইনভাইটেশন আছে, যে এর পরেও যদি আরও কোনো ভালো প্রস্তাবনা গণতন্ত্রের বিকাশে জাতির সমৃদ্ধির জন্য আসে আমরা সেগুলোকে গ্রহণ করব। এটা হলো এক। আর দুই হলো জামাতের সঙ্গে বা এনসিপির সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নাই, মতের ভিন্নতা আছে। মতের ভিন্নতা তো গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের সৌন্দর্য যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তো আবার সেই একক ক্ষমতার অধিকারী হবে স্টেলিংয়ের মতো, কিংবা শেখ হাসিনার মতো, জোসেফ স্টেলিংয়ের মতো। এটা তো আমরা চাচ্ছি না বলি আমরা সবার মতামতকে সম্মান জানিয়েই ওই 31 দফার কনক্লুসিভ লাইনে ফেরত যেতে চাই। এর চেয়েও যদি ভালো কোনো কিছু হয় বিএনপি সেটা গ্রহণ করে নেবে। এখন বিএনপি ক্ষমতায় যাবে, গেলে পরে এটা ভঙ্গ করবে, তার মানে কি অ্যাসেসমেন্টটা হয়ে গেছে আগাম যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে? ভোটে তো বিএনপি ক্ষমতায় নাও যেতে পারে, ভোটে তো অন্য দলও তো আসতে পারে। বিএনপিকে টার্গেট করে কেন? কারণটা হচ্ছে বিএনপি একটি বড় গাছ, ঝড় আসলেও এই গাছটার উপর দিয়ে আগে যায়, আবার ঝড় থামার পরেও মৃদুমন্দ বাতাসেও গাছটি বেশি দোলে। আমাদের উপরেই তো আক্রমণটা হবে। আলাল ভাই এবং জাহিদ চৌধুরী, আমরা নির্বাচন ও সংস্কারের বিষয়টি একটু পরে আবার আলোচনা আসছি। একটা বিষয়, নতুন একটি সংবাদ এসেছে যে 2020 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল ঢাকা দক্ষিণের, সেখানে ফজলানুর তাপস উনি মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি যিনি প্রার্থী ছিলেন ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি পরাজিত হয়েছিলেন এবং উনি একটি রিট করেছিলেন। সেই রিটের একটি মামলার আজকে শুনানির শেষে আজকে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে 5ই আগস্টের এই সরকার পরিবর্তনের পরে চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন ওনাকেও মেয়র নির্বাচিত করা হয়েছিল আদালতের রায়। এই ধরনের প্র্যাকটিসগুলোকে আপনি কীভাবে দেখছেন? এটা আসলে আমি এই স্টুডিওতে ঢোকার পরেই আমরা দেখলাম যে এই নিউজটি আসছে। এর ব্যাপারে বিস্তারিত আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে এতদিন পরে একটা মামলার রায় হয়েছে, এখন আদালত রায় দিলে আদালতের উপর তো আমার কথা বলার কোনো সুযোগ নেই। তবে একটা প্রশ্ন মানুষের মনে আসতেই পারে যে যদি সরকার পরিবর্তন না হতো তাইলে কি আদালত এই রায় দিত? তাইলে কি আদালত এক এক সরকারের আমলে এক এক পরিচয়ে আদালত তার অবস্থান নিচ্ছে? কারণ আমরা যদি আদালত স্বাধীনভাবে তার বিচারটা করতে পারে, আমরা এটা চাচ্ছি, বরাবরই এটা বলছি, এটা যদি স্বাধীন বিচারের প্রক্রিয়ার অংশ হয়ে থাকে তাহলে এটাকে আমরা সাধুবাদ জানাই। আর এটা যদি পরিবেশ পরিস্থিতির কারণে এটা হয়ে থাকে তাহলে এটা মানে আমার কাছে মনে হবে যে দীর্ঘদিন পরে এই রায়টি একটু খাপ ছাড়াই মনে হবে। না, আপনারা আসলে বিগত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে আখ্যায়িত করেছিলেন, এই যে এই রায় আপনাদের পক্ষে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আপনার বক্তব্য কি? আপনার দলের বক্তব্য কি? এটার আইনের ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন রকম। আলাল ভাই, রিটের প্রসঙ্গে রায়টা এসেছে, এইটা যদি চেম্বার জজে যায়, চেম্বার জজ এটাকে কোনো অর্ডার করে আটকে দিতে পারে, তারপরে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এখনই এটার উপরে বিশাল কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা দেখি, কারণ এটা ওই ইলেকশন ট্রাইব্যুনালে মামলার কারণে রায় কিন্তু না, এটা কিন্তু যেটা বললেন উনি রিট। তাই রিটের পরে তো চেম্বার জজে যাওয়ার সুযোগ আছে। চেম্বার জজ থেকে কোনো অর্ডার আসলে আবার সেটার প্রতিবিধান চাওয়ার জন্য অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। সুতরাং আমরা একটু দেখি, অপেক্ষা করি। কিন্তু আমরা সেটাই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। আমরা যে আলোচনায় ছিলাম, আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল, সেখান থেকে রাইট এসেছে। ও সিএমএম আদালতের রায় থেকে, তাহলে তো আরো একটা স্টেজ রয়ে গেছে। তাহলে আরো স্টেজ রয়ে গেছে, আপিল করার সুযোগ আছে। আমরা যে আলোচনায় আমরা যে আলোচনায় ছিলাম সেটা নিয়ে কি আর কথা বলার সুযোগ থাকলে আমি সময় একেবারে শেষ পর্যায়ে, আমি একটা মিনিট একটু এটা নিয়ে বলতে চাই। 1 মিনিট সময় আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে দেখেন, যেটা আপনি দুইটা বিষয় বলছিলেন যে এই সংস্কার করে নির্বাচন, এই যে বিরুদ্ধে, এখানে দেখেন একটা গাইডলাইন কিন্তু এখানে আছে এবং এটা করা সম্ভব। বারবারই বলা হচ্ছে যে আমাদের সামনে যে 9 মাস সময়, যদি আমরা ডিসেম্বরেও নির্বাচন দেই, যেটা বিএনপি মেনে নিয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হলে কোনো আপত্তি নেই, মোটামুটি এখানে অ্যাগ্রিড, এবং ওনারা বলছেন এটা মেবি এটা জুন পর্যন্ত যেতে পারে, প্রধান উপদেষ্টা 2 দিন আগেও বলেছেন। তো এখানে ডিসেম্বরেও যদি আমরা ধরে নেই নির্বাচন,
তাইলে তার আগে সব রাজনৈতিক দল যে সমস্ত জায়গায় একমত হতে পারবে, এই যে নেগোসিয়েশনটা এখন চলছে, তার উপর এর আগেই প্রধান উপদেষ্টা বলেছেন তারা একটা জুলাই চার্টার নাম দিয়ে কিংবা অন্য যে নামেই করেন না কেন, তারা একটা এগ্রিড পয়েন্টে আসবেন যে এই সমস্ত সংস্কারের ব্যাপারে আমরা এই রাজনৈতিক দলগুলো একমত পোষণ করলাম। তাইলে হবে কি, তাদের উপর একটা জাতীয় দায়িত্ব থাকবে যে আমরা জাতির কাছে কমিটেড এগুলা বাস্তবায়ন করার জন্য। এখন যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তার উপর এটা বাধ্যবাধকতা আসবে সংবিধান সংশোধনের মাধ্যমে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা। আরেকটা বিষয় হলো যে যে সমস্ত বিষয় আপনি আগেই বাস্তবায়ন করতে যাচ্ছেন, এইগুলা নিয়ে কতটুকু সমঝোতা হবে এবং এগুলা কবে নাগাদ হবে, এগুলা অনেক কিছুই আছে। বলা হচ্ছে যে চাইলে এখন আপনার অধ্যাদেশের মাধ্যমে এগুলা ইমপ্লিমেন্ট করে দেওয়া যায়, পরে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবে। আগে এই জাতীয় নজির আছে, কিন্তু এই জাতীয় ঘটনার নজির আছে, তো সেটাও একটা প্রক্রিয়া হতে পারে। মানে একটা বিষয় যেটা যে বিএনপি ক্ষমতায় আসলে এগুলা বাস্তবায়ন করবে কিনা, এই একটা আস্থাহীনতার জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসছে যে আগেই সংস্কার করে পরে নির্বাচনে যাওয়া। কারণ আমরা তিন জোটের রূপরেখা দেখেছি 90 সালে, তখন অনেক কমিটমেন্ট ছিল, তারপরে বিএনপি আওয়ামী লীগ সবাই ক্ষমতায় আসছে, তারা তাদের কমিটমেন্টে থাকেনি। এই কথা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। অনেক সংস্কার করেছে ঠিকই, কিন্তু তারা তাদের কমিটমেন্টে থাকেনি। আর এখন যে সমস্ত বিষয় আছে এগুলো ক্ষমতায় থাকলে অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। বিএনপির পক্ষেও তাদের পার্টির ভিতরে বিভিন্ন কারণে এগুলো হয়তো তারা ইমপ্লিমেন্ট করতে পারবে না ক্ষমতায় গেলে। সুতরাং এখন যে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা রেফারির ভূমিকায় তারা আছে, তারা সবার মতামত নিয়ে তারা যদি এই ব্যাপারে একটা এগ্রিড পয়েন্টে আসতে পারে জাতির সামনে, এবং এটা পরবর্তীতে সংবিধান সংশোধন করার 2/3 মেজরিটি, বিএনপি তো 2/3 মেজরিটি নাও পেতে ধন্যবাদ পারে। জাহিদ চৌধুরী। আমরা আলাল ভাইকে দিয়ে শেষ করতে যাই অনুষ্ঠান। আমরা তো আলাল ভাই বলেছি আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, প্রধান উপদেষ্টা বলছেন যে সেটি আবার জুনের মধ্যে হতে পারে। আপনারা কি আসলে আশ্বস্ত হতে পারছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে, বা সরকারের তরফ থেকে কোনো আন্তরিকতা ঘাটতি দেখছেন কিনা না, নির্বাচনের সরকার- ডিসেম্বর, আপনারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি? সরকারের মধ্যে আন্তরিকতার ঘাটতি আছে এমনটা মনে হয় না। তবে সরকার মিলে তো একটা জনসমষ্টির অংশ, একটা অনেকগুলো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে, এমন লোকরাও এটার মধ্যে জড়িত। সেইখানে কারো কারো একটু এ ব্যাপারে অবহেলা আছে এবং একটু ডিলেটারিটা একটা টেকনিকের ব্যাপার সেইখানে রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে সংস্কারের ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নাই, কারণ সংস্কারের পায়োনিয়ার তো আমরা বিএনপি। আমরা বলছি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার, যেটা বললেন উনি, প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারটা করে বাকিটা অধ্যাদেশের মাধ্যমে এখান থেকে যদি করে দেওয়া হয়, তাহলে তো পরবর্তীতে এটা আমরা পার্লামেন্টে গিয়ে পোস্টফ্যাক্ট অ্যাপ্রুভাল দিয়ে নিতে পারি। এরকম উদাহরণ তো আছে। 11th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তো সংবিধান সংশোধনী হয়ে গেছে হ্যাঁ, হয়েছে। বিচারপতি শাহাবুদ্দিনের হয়েছে, সময়। অনেক আপনারা কিছু হয়েছে। এই মুহূর্তে আপনাদের সুতরাং দাবিটা এটা কি, হতে পারে। কত দিনের মধ্যে নির্বাচনটা চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি এই গুজবের কারখানাগুলো বন্ধ হয়। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের ব্যাপারে যাচ্ছে তাই যে যা খুশি করছে, যে যেখানে খুশি রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সবগুলোকে দমন করার মতো সেই মেশিনারিজ তাদের নিয়ন্ত্রণে নাই, যেটা একটা নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণে থাকবে। এই ভেতরের আভ্যন্তরীণ যন্ত্রণাগুলো অনেকটা কমে যাবে, আর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে। আপনারা কাট অফ টাইম ধরছেন কোনটাকে? আমরা ডিসেম্বরে গিয়ে মনে করি যে সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত যাওয়ার সমীচীন হবে, কিন্তু নির্বাচন তার আগেও করা সম্ভব, সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। আমরা আলোচনা শেষ করছি আজকের। আলাল ভাই এবং জাহিদ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আবার দেখা হবে, শুভরাত্রি। আর এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। আল্লাহ হাফেজ।